আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের বিষয় করোনা এবং একটি মর্মান্তিক ঘটনা, যেই ঘটনায় আসলে হিন্দু এবং মুসলমান দুইটা ধর্মগোষ্ঠীর মানুষই অনেকটা আসলে স্তম্ভিত। আর এটা একটা ভুলে, তবে আমি বিষয়টাকে ভুল হিসেবে দেখতে চাই না। বিষয়টা হচ্ছে যে আপনার দায়িত্বহীনতা, দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য আমাদের হসপিটালগুলো মাশাল্লাহ প্রথম থেকে আপনার সেই লেভেলে রেকর্ড গড়ে আছে। ঘটনা হচ্ছে যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মহিলা রোগী আপনার একই দিনে এইমস ট্রমা সেন্টারে তারা ভর্তি হয়। তো যাই হোক, তাদের হায়াত ছিল না। তা এক পর্যায়ে আসলে দুজনেরই মৃত্যু হয়। তো মৃত্যুর ফলে আপনারা জানেন যে করোনার রোগীদের ক্ষেত্রে যেটা খুব বেশি সাবধানতা অবলম্বন করা হয়, যে মৃত ব্যক্তি থেকে করোনার ভাইরাস ছড়ানোর সম্ভাবনার কারণে হসপিটাল কর্তৃপক্ষ আপনার একটা ওভার এক্সট্রা সিকিউরিটি লেয়ার ক্রিয়েট করে, যে মৃত ব্যক্তিকে আপনার এক ধরনের প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন লাশ দাফন করার দৃশ্য বা পোড়ানোর দৃশ্য হসপিটাল থেকে রিলিজ করার। তো ওইভাবে ব্যাগে পুড়িয়ে আপনার আত্মীয়দের কাছে হস্তান্তর করে। এখন প্রথম যেই রোগীকে হস্তান্তর করা হয় তিনি ছিলেন মুসলমান, আর দ্বিতীয় যে রোগীকে হস্তান্তর করা হয়েছে তিনি ছিলেন হিন্দু। এই হস্তান্তর করতে গিয়ে ওই মর্গের দায়িত্বে থাকা যে কর্মচারীরা আছেন তাদের গাফিলতির কারণে হিন্দু মহিলার লাশ চলে গিয়েছে আপনার, প্রথমে যে মুসলমান মহিলাকে নিয়েছে সেই মুসলমানকে নিয়ে গেছে আপনার হিন্দু ফ্যামিলি, আর হিন্দু ফ্যামিলির যেই মহিলা ছিল তাকে নিয়ে গেছে মুসলমান ফ্যামিলি। তো বিষয়টা আসলে ধরা পড়লো কিভাবে বা কখন? হিন্দু মহিলাকে মুসলমান মহিলাকে যে হিন্দু ফ্যামিলি নিয়ে গেছে, করোনার ভাইরাস ছড়াবে আশঙ্কায় তারা আসলে হসপিটাল থেকে যেই পলিথিনের ব্যাগে মুড়িয়ে লাশ দেওয়া হয়েছে তারা সেটাকে খুলে আর দেখে নাই। না দেখেই, আপনারা জানেন যে শ্রীলঙ্কাতেও কিন্তু সেম। আমি জানি না যে কিছু কিছু দেশের হিসাবটা কি। শ্রীলঙ্কাতে যদি কোনো করোনার আক্রান্ত রোগী মারা যায় তাদেরকে কিন্তু সবাইকে পোড়াই ফেলা হয় যদি আপনি মুসলমানও হন। আমি এটার ব্যাপারে অবশ্য শ্রীলঙ্কান পার্লামেন্টে খুব বেশি আন্দোলন হচ্ছে যেন এই আইনটা ধর্মীয় অনুভূতির মধ্যে রেখেই আপনার যেন করা হয়। আমি গত পরশুদিন একটা নিউজ দেখলাম যে শ্রীলঙ্কাতে এ যাবৎকালীন মেবি 17 জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছে। হিন্দু, মুসলমান, অন্য ধর্মের সবাইকে কিন্তু শ্রীলঙ্কান সরকার নিরাপত্তার খাতিরে পুড়িয়ে ফেলে। যদিও সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত না যে আপনার কবর দিলে আবার করোনার আক্রান্ত রোগী থেকে ভাইরাস ছড়াবে, যার কারণে বাংলাদেশেও মাঝে মাঝে দেখা যায় এরকম কিছু ঘটনা যে করোনা আক্রান্ত রোগী কেউ মারা গেলে তাকে এলাকায় দাফন করতে দেওয়া হয় না। এরকম বেশ কয়েকটা ঘটনা আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করেছি। তো যাই হোক, এই ভয়ে ভীত হয়ে আপনার দেখা গেছে যে ওই মহিলার লাশ না দেখে হিন্দু পরিবারটি তারা ধরেন ঠাকুর বা পুরোহিত দিয়ে মানে নিয়ম মেনে, বিজ্ঞানভিত্তিক নিয়ম মেনেই তারা লাশ পোড়াই ফেলছে। এই লাশ পোড়ানোর পরেও তাদের খবর নাই ওই যে অস্থি হাড্ডি মাড্ডি কি আছে হিন্দুদের যে সিস্টেম, লোটা টোটার মধ্যে নিয়ে তারা হয়তো গঙ্গায় ভাসাবে, এরকম ধরনের প্রিপারেশন শেষ। তারা মনে করছে যে তারা তাদের সন্তানের শেষকৃত্য সম্পাদন করছে। ওয়েল, ঝামেলা পাকাইছে মুসলমান পরিবার যেই হিন্দু নারীর দেহ নিয়ে গেছে সেই নারীকে যখন আপনার কবর দিবে, তো কবর দেওয়ার আগে আপনার হসপিটাল থেকে মেবি সাথে কিছু মানুষ গিয়েছিল যে মানে কিভাবে দাফন টাফন করবে, কিছু রুলস রেগুলেশন আছে মেডিকেল। তো এক পর্যায়ে আত্মীয় স্বজনরা রোগীর চেহারাটা শেষবারের মতো দেখতে চায়। তো দেখতে চাইলেও হসপিটাল থেকে যারা গেছে তারা বলছে যে 500 টাকা লাগবে। তো 500 টাকার বিনিময়েই আপনার পলিথিনে মোড়ানো এই দেহ খোলা হয়, মানে মুখের অংশ খোলা হয়। খোলার পরে দেখে যে এটা তো তাদের সন্তান না, এটা তো অন্য কোনো মহিলা। তারা পরে তাড়াহুড়া কইরা দৌড়ে আপনার হসপিটালে গেছে। অবশ্যই এই ঘটনাটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের না, তবে বাংলাদেশে এরকম নানান ধরনের ঘটনা আছে, আমি সেদিকে আসছি। এটা হচ্ছে ভারতের দিল্লির এক ঘটনা, কিন্তু আমাদের এই দুই দেশের একদিকে মিল আছে। আপনি দেখবেন ভারত বাংলাদেশ ভাষাগত দিকে একটু পার্থক্য থাকলো মাসাল্লাহ, আমরা মাসাল্লাহ বলা উচিত না, নাউজুবিল্লাহ, দুর্নীতি, ধান্দাবাজি, বাটপাড়ি, চিটারি সবকিছুতে ভারত এবং বাংলাদেশ একই ধাপে আছে, একদম কাছাকাছি ধাপে আছে। ভারত একটু অ্যাডভান্স আছে আমাদের থেকে দুর্নীতিতে, বাট তারপরেও আপনার বেশ কিছু জিনিস, বিশেষ করে পাবলিক সার্ভিস, এগুলো সেম। হসপিটাল যাওয়ার পরে সেই কর্তৃপক্ষ ততক্ষণে যেটা বুঝতে পারলো যে সকালবেলা যে হিন্দু ফ্যামিলি একটা লাশ নিয়ে গেছে সেইটা আসলে এই মুসলমান পরিবারের, আর মুসলমান পরিবার যে লাশ নিয়ে গেছে সেটা হিন্দু পরিবারের। বাট ততক্ষণে আপনার তো দেরি হয়ে গেছে। এখন এই হিন্দু মহিলাকে নিয়ে
পরবর্তী সময় তাদের পরিবারের কাছে আবার হস্তান্তর করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলমান যে আমাদের বোনটি ছিল তাকে আসলে চিতায় পোড়ানো হয়েছে। এটার জন্য যদিও হিন্দু পরিবার দায়ী না, কারণ তাদের ধর্ম অনুযায়ী তারা শেষকৃত্যের বিষয়টা যেভাবে পালন করবে তারা সেইভাবেই করেছিল। তো বিষয়টি সম্পর্কে আপনার যখন হসপিটাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওই যে বাংলাদেশের মতন যে আসলে ভুলে হয়ে গেছে, যারা মর্গে লাশ ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারপরে মুসলমান পরিবারকে ক্ষতিপূরণ দিবে। আসলে একটা লাশের তো কখনোই কোনো ক্ষতিপূরণ হয় না। এটা বিষয়টা তখন আপনার যেভাবে আসছে যে তারা এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করবে, তারপরে এটা সম্পর্কে তারা পরবর্তী প্রতিবেদন জানাবে। এটা হচ্ছে মেইন ঘটনা। মেইন ঘটনার পাশাপাশি যে হসপিটাল থেকে আপনার যেই কথাগুলো না বললেই না, একদম না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের রিজেন্ট হসপিটাল, আর সেইখানের যিনি আপনার একজন রুই কাতলা আছেন, যিনি আসলে কখনো আমি আমার গতকালকের ভিডিওটাতে বলেছিলাম যে এই ব্যক্তি কখনো মেজর, কখনো আপনার প্রধানমন্ত্রীর উপসচিব, তারপর হচ্ছে কখনো এর থেকে বড় বড় পোস্টে তিনি নিজেকে ব্যবহার করেন। আর এই ব্যবহারের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তারা কিভাবে অ্যাডপ্ট করে আমি দেখছি, এটা বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়েছে। সেই পাপিয়ার ক্ষেত্রেও দেখা গেছে যে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা কর্মী এমপিদের সাথে সে কোথাও না কোথাও আপনার নানান ধরনের ছবি তুলছে। আর এই ছবিগুলাকে আমাদের মতন সাধারণ মানুষ যারা আছি, যখন দেখি যে কোনো একজন বড় মানুষের সাথে ছবি, আমরা ভয় পাই। আবার দেখেন অতীতে আরেকটা ঘটনা ছিল রানা প্লাজার রানা, তারও দেখা গেছে যে আপনার মানে যারা বড় বড় ওই এলাকার এমপি সাহেব আছেন তাদের সাথে তার ছবি খুঁজে পাওয়া গিয়েছিল, তার নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন ছিল। পরবর্তীতে যখন রানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে আপনার ইনভেস্টিগেশন শুরু হলো, তখন ওই এলাকার এমপি সাহেবও তৎকালীন সময় বিষয়টাকে অস্বীকার করেছিল যে অনেকেই তো আসলে নির্বাচনী প্রচারণার জন্য কাজ করে। ঠিক তদ্রুপ এই রিজেন্ট হসপিটালের যিনি রিজেন্ট গ্রুপের যিনি মালিক আছেন, শুধু একটা হসপিটাল না, তারা গ্রুপ অফ কোম্পানিজ, হিউজ পরিমাণ কোম্পানি, হিউজ পরিমাণ কালো টাকা, নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে কয়েক বছরের ব্যবধানে শত শত কোটি টাকার মালিক এই যে শাহেদ সাহেব, তিনিও দেখেন যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী এমপিদের সাথে তার এই ছবি। অনেকে বলেন যে আসলে আমি আওয়ামী ঘরার লোক হয়ে কিভাবে আসলে নিজের মুখ দেখাই। ভাই, আমি দেখাইতে পারি, কারণ আমি আপনার মতন চাটুকার দালাল না। আপনি আপনার দলের সমালোচনা করার মতন যোগ্যতা, সৎসাহস কোনোটাই আপনার নাই, আমার আছে, সেই কারণে আমি করি। আপনি শুধু বোঝেন যে আপনার বিপরীত দলের যিনি আছেন তার সম্পর্কে সমালোচনা হবে, আর আপনার দলের যিনি আছেন তিনি যদি দুর্নীতিবাজও হন তার সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আর যার কারণেই এই শাহেদদের মতন মানুষ সমাজে অ্যাভেলেবেল, কারণ আপনি আর শাহেদের মধ্যে খুব পার্থক্য নাই। ক্ষমতায় যে থাকে আর যারে ভাল লাগে তারাই চাটে। তো শাহেদদেরকে চাটার সুযোগ আসলে কিভাবে দেওয়া হয়? একের পর এক মানুষের সাথে, ইভেন আপনার দেখা গেছে যে বড় বড় যারা মন্ত্রী আছে, এমপি আছে, তাদের সাথে তাদের ছবি। আর বরাবরের মতন শাহেদ পলাতক। আমরা আশা করি আমাদের র্যাবের পক্ষ থেকে যেহেতু মামলাটা করা হয়েছে, শাহেদের সবগুলা হসপিটাল দুদকের বিরুদ্ধে, দুদক থেকে তার অ্যাকাউন্টগুলো ফ্রিজিং করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করছে তার, কিন্তু ইনভেস্টিগেশনগুলা খুব বেশি আমাদের চোখের সামনে আসে না, ইস্যুর আড়ালে এগুলা হারিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে অন্তত কিছু কিছু ডিপার্টমেন্ট তো আছে, হসপিটাল। আজকে দেখেন ইতালিতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ, কোরিয়াতে বন্ধ, জাপান বন্ধ। কেন? এই ভুয়া করোনার সার্টিফিকেট নিয়ে মানুষ সেখানে যাচ্ছে। অনেকে আছে যাই না শুই না ভুয়া সার্টিফিকেট কিনছেন। আপনারা শাহেদের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আপনি ভাবেন যে শাহেদ অন্যরকম, না, আপনি কেন ভুয়া সার্টিফিকেট কিনবেন? আর যারা না জেনে, যারা আইডি সেরের মতো যে তারা ওইখানে আপনার রক্তের স্যাম্পল দিয়েছে পরীক্ষা করার জন্য, আর শাহেদের ওইখান থেকে কোনো রকম পরীক্ষা না কইরাই 3,000-4,000 টাকা দিয়ে আপনার হাতে একটা সার্টিফিকেট ধরা দেওয়া হয়েছে যে আপনি করোনা পজিটিভ না, করোনা নেগেটিভ। আপনি সেই সার্টিফিকেট নিয়ে ইতালি গেছেন, ইতালি থেকে 166 বাংলাদেশিকে অলরেডি বাংলাদেশে আবার রিটার্ন করানো হয়েছে। কেন? কারণ এই দেশের সার্টিফিকেটের উপর মানুষের ভরসা নাই। তো সেই কারণে আমার মনে হয় যে সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল মানুষ আছেন, কথা বলতে গেলেও ঝামেলা, শুনছি এয়ারপোর্টে আটকাই ফেলে, তারপরেও আসলে বলার অভ্যাস, না বলেও উপায় নাই। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন এগুলা খুব সিরিয়াসলি দেখা দরকার। অন্তত যেখানে মানুষের জীবন মরণের কিছু মানে রিলেশন আছে, বিশেষ করে হসপিটালগুলা। হয়তো আজকে এক রিজেন্ট হসপিটালের শাহেদ ধরা খাইছে, লারা দিলে এরকম আরও বহুত শাহেদ বের হয়ে আসবে। কিন্তু এই শাহেদরাই আবার এয়ার অ্যাম্বুলেন্স বা মানে বিশেষ কোনো চার্টার্ড ফ্লাইটে যখন বাংলাদেশ ছাড়ার মতন ঘটনা আমাদের কানে আসে, তখন আমরা খুবই আশ্চর্য হই। আরও আশ্চর্য হই
যখন এই গ্রুপ ওই গ্রুপে ঠেলে, এই প্রশাসন ইমিগ্রেশন বলে তাদের দোষ, এই যে বিমান কর্তৃপক্ষ বলে তাদের দোষ। মানে আমি বুঝি না যে আমরা তো ভাই সাধারণ একটা চুরির মামলা খাইলে পুলিশ ক্লিয়ারেন্স বাইর হয় না। যারা দেখার তারা যেন দেখেও দেখছে না, আর আমরা যারা দেখেও লাভ নাই তারাই দেখছি। আশা করব যারা দেখার মতন তারাই দেখবেন আর এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।